বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোড় ঘোরানো ৮টি ঘটনা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনের নানা তৎপরতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ৯ মাস ধরে চলা যুদ্ধের সময় রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়গুলো মাঠের লড়াইকে প্রভাবিত করেছিল বলে ইতিহাসবিদরা মনে করেন। যুদ্ধ চলাকালীন এমন কিছু ঘটনা ঘটেছে যা বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছিল। এছাড়া রণাঙ্গনে অজস্র লড়াই হয়েছে পাকিস্তানি বাহিনীর সাথে। মুক্তিযুদ্ধের অসংখ্য ঘটনার মধ্য থেকে ৮টি ঘটনা বাছাই করা হয়েছে এ লেখায়। রাজনীতি, কূটনীতি ও রণাঙ্গনের এসব ঘটনা যেমন আলোচিত ছিল, তেমনি প্রভাবও তৈরি করেছিল। রাজনৈতিক পরিস্থিতির ডামাদোলে যে উত্তেজনা ৭০-এর নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছিল, ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে তা বাংলার মানুষের স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। স্বাধীনতার ঘোষণা। ৭০-এর নির্বাচনে জয়ের পরও ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া টালবাহানা করায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছিল। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার প্রতিবাদে শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে শুরু হয় অসহযোগ আন্দোলন। ৭ই মার্চ সে সময়ের রেসকোর্স ময়দানের সমাবেশে শেখ মুজিবের ভাষণের পর সমীকরণ আরও জটিল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয় পশ্চিম পাকিস্তান। অসহযোগ আন্দোলন দমন ও পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫শে মার্চ অপারেশন সার্চলাইট পরিচালনা করে পাকিস্তানি সেনারা। আর এই অপারেশন সফল করতে চালানো হয় নির্বিচার গণহত্যা। বলা হয়, সেই অভিযানে প্রায় ৫০,০০০ মানুষকে হত্যা করা হয়। গ্রেপ্তারের ঘটনার কয়েক ঘণ্টা আগে রাত ৯টার দিকে শেখ মুজিবুর রহমানের সাথে শেষ দেখা করে বিদায় নিয়েছিলেন তাজউদ্দিন আহমদ, ড কামাল হোসেন এবং আমিরুল ইসলাম। ড হোসেন ২০২১ সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তারা সে সময় নিরাপদ জায়গায় গিয়ে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ পেয়েছিলেন। তাদের বিদায় দেওয়ার সময় শেখ মুজিবুর রহমান বলেছিলেন তিনি থেকে যাচ্ছেন অন্য এক হিসাব থেকে, বলেন ড কামাল হোসেন। বঙ্গবন্ধু বলেছিলেন, দেখো, আমার সারা জীবনে আমি ঘন ঘন অ্যারেস্ট হয়েছি। আমি জানি আমাকে ধরলে হয়তো তাদের আক্রমণের তীব্রতা অন্তত কিছুটা কমবে, আর আমাকে যদি না পায় তাহলে প্রতিশোধ নেবে তারা এলোপাথারি আরও লোক মেরে। সেই রাতেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে পাকিস্তানি বাহিনী শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে তাকে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানের কারাগারে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তাদের প্রচারণা শুরু করে ২৬শে মার্চ। তৎকালীন রাষ্ট্র নিয়ন্ত্রিত বেতারের চট্টগ্রামের কয়েকজন কর্মী শহর থেকে অনেকটা দূরে নিরাপদ জায়গা হিসাবে কালুরহাটে তাদের বেতারেরই ছোট্ট একটি কেন্দ্রে তাদের প্রথম অনুষ্ঠান করেছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদ ২০১৩ সালে প্রয়াত বিবিসি বাংলাকে বলেছিলেন, ওই অনুষ্ঠানেই স্বাধীনতার সেই ঘোষণা প্রথম সম্প্রচার করা হয়। শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন রাজনীতিকদের মধ্যে চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. হান্নান। কালুরঘাট কেন্দ্র থেকে ২৭শে মার্চ সন্ধ্যাতেও দ্বিতীয়বারের মতো অনুষ্ঠান সম্প্রচারে সক্ষম হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সেদিনের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন জিয়াউর রহমান। সে সময় তিনি সেনাবাহিনীতে মেজর পদমর্যাদায় কর্মরত ছিলেন। বেলাল মোহাম্মদের ভাষ্য হচ্ছে, জিয়াউর রহমান ওই ঘোষণা পাঠ করেছিলেন শেখ মুজিবুর রহমানের নামে। মুজিবনগর সরকার গঠন। ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণের সময় সিনিয়র আওয়ামী লীগ নেতাদের অনেকে আত্মগোপনে চলে যান, যাদের বেশিরভাগই আশ্রয় নেয় ভারতে। এর ৯ দিন পর ৩রা এপ্রিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করেন তাজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ নিয়ে লেখক এবং গবেষক সৈয়দ আবুল মকসুদের ২০১৮ সালের ২৬শে মার্চ বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে একটি লেখা প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ সময় প্রবাসী সরকারের নানা দিক উঠে আসে সেখানে। মূলত মুক্তিযুদ্ধে সারা বিশ্ব থেকে মুক্তিযোদ্ধাদের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে এই সরকার গঠন করা হয়। তবে আনুষ্ঠানিক শপথগ্রহণ হয় ১৭ই এপ্রিল। মেহেরপুরের বৈদ্যনাথ দানায় অস্থায়ী সরকারের শপথগ্রহণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এটিই পরে মুজিবনগর নামে পরিচিতি পায়। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে এই সরকার গঠন করা হয়। এ সময় কলকাতায় পাকিস্তানের উপদূতাবাসে উপ হাইকমিশন পদে ছিলেন বাঙালি অফিসার হোসেন আলী। প্রবাসী সরকার গঠনের পরপরই হোসেন আলীর নেতৃত্বে উপদূতাবাসে কর্মরত প্রায় ৫০ জন পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি পাকিস্তানের উপদূতাবাসকে স্বাধীন বাংলাদেশের কূটনৈতিক মিশনে রূপান্তরিত করেন। কলকাতার সেই কূটনৈতিক অফিসটি ছিল বিদেশে স্বাধীন বাংলাদেশের প্রথম অফিস। একে কূটনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা হিসেবে মনে করেন মুক্তিযুদ্ধ গবেষক মুনতাসিম বামুন। হোসেন আলী যখন পুরো উপকমিশন নিয়ে আনুগত্য ঘোষণা করল, সেটা কূটনীতি পাড়া মহলে বিশ্বে একটা বড় রকমের নাড়া দিয়েছিল।
এবং বাংলাদেশের ব্যাপারটি তখন কূটনীতিক এবং অন্যান্য যারা বহির্বিশ্বে কাজ করছেন তাদের কাছে পৌঁছে গিয়েছিল, বলেন তিনি। মুক্তিবাহিনী ও সেক্টর গঠন। ২৫শে মার্চ রাতেই সামরিক বাহিনী, ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর বাঙালি সদস্যরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। সমস্ত অস্ত্র নিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। এদিকে তরুণ দেশপ্রেমিকেরা স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধের সময় খুলনা সাবসেক্টর কমান্ডার ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ASN শামসুল আরেফিন। তিনি বিবিসি বাংলাকে বলেন, মুক্তিযুদ্ধের সময় যে বাহিনীটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সেটাকেই মুক্তিবাহিনী বলে। এটার কয়েকটা ভাগ ছিল, যেমন একটা ভাগে ছিল সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, আনসার, আর আরেকটা অংশে ছিল ছাত্র জনতা। সবাইকে মিলিয়ে বলা হতো মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর কয়েকটি অংশের একটি ছিল মুজিব বাহিনী। আওয়ামী লীগের 4 যুবনেতার নেতৃত্বে গড়ে ওঠা BLF বা বাংলাদেশ লিবারেশন ফোর্সই পরে এই নামে পরিচিতি পায়। তবে শুরুতেই মুক্তিবাহিনীর কোনো কাঠামো ছিল না। ১৯৭১ সালের ৪ এপ্রিল সামরিক বাহিনীর বাঙালি অফিসাররা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এক বৈঠকে মিলিত হন। সেখানে তারা মুক্তিযুদ্ধের রণকৌশল প্রণয়ন করেন। পরে এটি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিতি পায়। বৈঠকে সিদ্ধান্ত হয় MAG ওসমানী যুদ্ধে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে 4টি সামরিক অঞ্চলে ভাগ করে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। ওই বৈঠকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাহিনী সম্পর্কিত সাংগঠনিক ধারণা এবং কমান্ড কাঠামোর রূপরেখা প্রণীত হয়। কিন্তু পুরো বিষয়টি কাঠামো পায় ১৯৭১ সালের জুলাই মাসে। ১২ থেকে ১৭ জুলাই কলকাতায় মুজিবনগর সরকারের নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটি দীর্ঘ সম্মেলন হয়। সেখানেই 3টি নিয়মিত বাহিনী তৈরি এবং বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়, বলেন ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। মূলত কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তরে সেক্টর কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক অফিসারদের নিয়ে এই সম্মেলন হয়। সেখানে বাংলাদেশ বাহিনীর নেতৃত্ব, সংগঠন, প্রশিক্ষণ, অভিযান, প্রশাসন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানেই সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে সেক্টর ভাগ এবং প্রতি সেক্টরের জন্য একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। পাশাপাশি প্রতিটি সেক্টরকে অঞ্চলভেদে ভাগ করা হয় কয়েকটি সাবসেক্টরে। অপারেশন জ্যাকপট। ১৯৭১ সালের ১৬ই আগস্ট প্রথম প্রহরে দেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সঙ্গে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয়। তবে এর পরিকল্পনা ও প্রশিক্ষণ শুরু হয় মে মাস থেকে। লক্ষ্যপ্রাণের বিনিময়ে বইতে মেজর রফিকুল ইসলাম লিখেছেন, পাকিস্তানি বাহিনীর নৌযান ধ্বংস এবং নৌ যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির মাধ্যমে পাকিস্তানি সৈন্য চলাচল, সমর সরঞ্জাম ও রসদ পরিবহন ব্যাহত করাই ছিল ওই অপারেশনের প্রধান লক্ষ্য। এটি অত্যন্ত সফল অভিযান ছিল, কারণ এই অভিযানে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র, খাদ্য ও তেলবাহী জাহাজ ২৬টি ডুবিয়ে দেওয়া হয়েছিল। আবার অভিযানে অংশগ্রহণকারী কোনো গেরিলা শত্রুপক্ষের হাতে ধরাও পড়েননি। এছাড়া বিদেশি জাহাজ ধ্বংস হওয়ার কারণে আন্তর্জাতিক মাধ্যমে এই খবর গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল বলে তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো যুদ্ধ হচ্ছে না বলে পাকিস্তানি বাহিনীর প্রচারণা প্রশ্নের মুখে পড়ে। আখাউড়া দখলের যুদ্ধ। মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। সামরিক দিক থেকে এর অবস্থান মুক্তিবাহিনী, ভারতীয় মিত্রবাহিনী এবং পাকিস্তানি বাহিনী সবার কাছেই গুরুত্বপূর্ণ ছিল। মুক্তিবাহিনীর জন্য জরুরি ছিল, কারণ একবার আখাউড়া নিজেদের দখলে নিতে পারলে তারা সিলেট অঞ্চলের দিকে ভালোভাবে অগ্রসর হতে পারত। নয়তো ওই দিকে অগ্রসর হতে গেলে আখাউড়ায় হানাদারের শক্তিশালী বাধার মুখে পড়তে হতো মুক্তিবাহিনীকে। অন্যদিকে ঢাকা থেকে চট্টগ্রাম বা সিলেট যেতে হলে পাকিস্তানি বাহিনীকে এই রেলপথ অতিক্রম করেই যেতে হতো। হানাদারদের সেনা পরিবহন, মালামাল ও রসদ সরবরাহে বাধা সৃষ্টি করতে এটি দখল করা জরুরি ছিল। এছাড়া আখাউড়া ত্রিপুরার আগরতলা থেকে মাত্র ৩ মাইল দূরত্বে অবস্থিত। ফলে এই পয়েন্ট থেকে পাকিস্তানি বাহিনী ভারতীয় ভূখণ্ডে হামলা চালালে ক্ষতিগ্রস্ত হতে পারত আগরতলা। ১৯৭১ সালের ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর আখাউড়া দখলের যুদ্ধ চলে। এই যুদ্ধেই প্রথমবারের মতো ভারতীয় সেনা সম্পূর্ণভাবে মুক্তিবাহিনীর সাথে অংশগ্রহণ করেছিল বলে জানান বীর উত্তম মেজর ASM শামসুল আরেফিন। প্রথমে মুক্তিবাহিনী অতর্কিত হামলা করলেও পাল্টাপাল্টি আক্রমণে মুক্তিবাহিনী কোণঠাসা হয়ে পড়ে। তবে ৩ ডিসেম্বর রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ৪ ডিসেম্বর ভারতীয় সেনারা ট্যাঙ্ক নিয়ে আক্রমণ করে। পরে পাকিস্তানি বাহিনীর জেট মুক্তিযোদ্ধাদের অবস্থানের উপর বিমান হামলা চালায়। হামলার জবাবে ভারতীয় বিমান পাকিস্তানি হানাদারদের বিমানকে ধাওয়া করে। তখন পাকিস্তানি সেবার জেটগুলো পালিয়ে যায়। ৫ ডিসেম্বর যৌথ বাহিনী আখাউড়ার পশ্চিম ও দক্ষিণ দিক থেকে হানাদার বাহিনীকে পুরোপুরি ঘিরে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। হানাদারদের সামনে আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না। ফলে ৬ ডিসেম্বর যৌথ বাহিনীর কাছে ৪ ব্রিগেড সেনাসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানিরা।
এই পয়েন্ট দখলে নেওয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধে জয়ের দিকে অনেকটাই এগিয়ে যায় মুক্তিবাহিনী। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি ১৯৭১ সালে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুর ভূমিকায় ছিল ভারত। ভারতের মাটিতে বাংলাদেশের অস্থায়ী সরকারের পরিচালনা থেকে শুরু করে মুক্তিবাহিনীর সদস্যদের ভারতের মাটিতে প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, শরণার্থীদের আশ্রয় দেওয়া সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে ভূমিকা রেখেছে দেশটি। একই সঙ্গে বহির্বিশ্বের সমর্থন পেতে কাজ করে গেছে ভারত। এ সময় পশ্চিমী বিশ্ব ও চীন পাকিস্তানের পক্ষে থাকায় সোভিয়েত ইউনিয়নের সমর্থন ভারতের জন্য জরুরি ছিল। চুক্তিটির ৯ নম্বর ধারায় বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরকারী দুটো দেশ কখনো হুমকির মুখে পড়লে সেটি দূর করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই চুক্তির কারণে পুরো বিশ্ব ভারতকে যে কোণঠাসা করে রাখতে চেয়েছিল সে জায়গা ঘুরে যায় বলে মনে করেন মুক্তিযুদ্ধ গবেষক মুনতাসির মামুন। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি নিয়ে ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বিবিসি বাংলাকে বলেন, এটি পশ্চিম দুনিয়াকে বার্তা দিয়েছিল যে বাংলাদেশ একা নয়, বাংলাদেশের পাশে বড় শক্তি রয়েছে। বলা যায় সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কারণেই ভারত সর্বাত্মক